আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন যোদ্ধারা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু একদম কাছে, একদম আমাদের দরজায় করা নাড়ছে। এই মাসের 31 তারিখে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। অর্থাৎ আমাদের কিন্তু এখন খুব বেশি কিছু এলাবোরেটেড ভাবে বা ভাস্ট করে আমাদের পড়ার টাইম নাই। এখন আমাদের পড়তে হবে একদম কোশ্চেন কোন জায়গাগুলো থেকে আসে সেই জায়গাগুলো ফোকাস করে। আজকে আমরা মূলত কথা বলবো মৌলিক জিকে অর্থাৎ আমাদের বিষয়ভিত্তিক জিকের সমাজ বিজ্ঞান পার্টটাকে কেন্দ্র করে। সমাজ বিজ্ঞান থেকে কিন্তু মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসে তোমাদের সাধারণ জ্ঞানের যে পার্টটা মৌলিক জিকে থাকে সেখান থেকে। তো আজকে আমরা মূলত দেখব সমাজ বিজ্ঞানের কোন জায়গাগুলো থেকে মূলত প্রশ্ন আসে। অর্থাৎ তোমার সমাজ বিজ্ঞানের এইচএসসি যারা মানবিক ব্যাকগ্রাউন্ড তারা জানো অলরেডি যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে টোটাল 21টা অধ্যায় আছে। এই সময় কিন্তু তোমার অধ্যায় হিসেবে পড়ার কিংবা একদম লাইন বাই লাইন ধরে পড়ার সময় নয়, বরং এখন তোমার পড়তে হবে টপিক ধরে বা টপিক বেসড করে। চলো দেখবো যে আমাদের মূলত কোন কোন টপিকগুলো পড়তে হবে একদম আমাদের যেন মৌলিক জিকের সমাজবিজ্ঞান পার্টটা পুরোপুরি ক্লিয়ার হয়। তার জন্য প্রথমত সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তোমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রিলেটেড ক্লাস যখন আমি নিয়েছিলাম সেই সময় কিন্তু এটা মানে বেশ কয়েকবার আমি রিপিট করেছি যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের যে ব্যাপারগুলো অর্থাৎ তোমার যে স্থানগুলো ছিল এখানে, এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আমরা মহাস্থান ঘরের কথা পড়েছিলাম, ময়নামতির কথা পড়েছিলাম। অর্থাৎ তোমার কিন্তু কোনো টপিকের খুব বেশি ডেপথে ঢোকার দরকার নেই বা কত সালে আবিষ্কার হয়েছে, কি কি জিনিসপত্র পাওয়া গেছে, এত ডেপথে ঢোকার দরকার নাই। বরং প্রত্যেকটা টপিকের একটা বেসিক যে জায়গাটা, এই জায়গাটা তোমার জানা থাকা দরকার। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে থেকে দুইটা জিনিস খুব ভালো মতো মাথায় রাখবে। ফার্স্টটা হচ্ছে কোন কোন মানে টাইমের ব্যাপারটা বলা আছে, অর্থাৎ তোমার ওই যে প্রস্তর যুগ, তাম্রপ্রস্তর যুগ, তারপরে তোমার যে লৌহ যুগ, অর্থাৎ টাইমের যে রেভলিউশনটা, এই রেভলিউশনটা মনে রাখবে এবং স্থানের যে ব্যাপারটা, এই স্থানের ব্যাপারগুলো মনে রাখবে। তাহলে তোমার প্রত্নতাত্ত্বিক নিদর্শন রিলেটেড যে ধরনের প্রশ্ন আসবে তুমি কিন্তু পুরোটাই কাটিয়ে উঠতে পারবে। আচ্ছা, তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাদের 71-এর মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন সংক্রান্ত যে টপিকগুলো সেগুলো থেকে। এটা তুমি মৌলিক জিকের ভিতরেও যেমন পাবে, তেমন ভাবে তোমার কিন্তু সাধারণ যে জ্ঞান অর্থাৎ তোমার যে মৌলিক জিকের বা বিষয়ভিত্তিক জিকের বাইরে যে নর্মাল ন্যাশনাল জিকে, সেখান থেকে পড়লেও কিন্তু এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু আমাদের একটা মেইন ফোকাসের জায়গা, প্লাস পাশাপাশি আমাদের খুব জানা একটা জায়গা। এটা থেকে অনেক বেশি কথা বলার কিছু নেই, বরং এই জায়গা থেকে কোশ্চেন আসলে তোমার কিন্তু আইডেন্টিফাইও করতে লাগবে না যে এটা তোমার বিষয়ভিত্তিক জিকে থেকে গেছে নাকি একদমই সাধারণ জ্ঞান লেভেলের ন্যাশনাল সাইটটা থেকে এসেছে। তো মুক্তিযুদ্ধের যে বেসিক যে জায়গাগুলো এবং ভাষা আন্দোলনের বেসিক যে জায়গাগুলো, এই জায়গাগুলো, এই সালগুলো, কয়েকটা নাম অর্থাৎ পাকিস্তান জান্তা সরকারের কয়েকটা নাম কিংবা তোমার ভাষা শহীদদের নামগুলো এবং মুক্তিযুদ্ধের সময় যে একদম সব থেকে ইম্পর্টেন্ট কিছু ব্যক্তির নাম কিংবা কিছু স্থানের নাম, এই জিনিসগুলো অর্থাৎ আমাদের একদম বেসিক লেভেলের যে জিনিসগুলো, এগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে এবং বারবার রিভিশনের মধ্যে রাখতে হবে। আচ্ছা, আরো একটা একদম তুমি বলতে পারো যে 5 স্টার টাইপের একটা টপিক হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী রিলেটেড যে টপিকটা, অর্থাৎ আমাদের যে এথনিক গ্রুপ আছে, তাদের যে এথনিক যে কালচার গুলো আছে, তাদের যে প্র্যাকটিস গুলো আছে, এই রিলেটেড যে অধ্যায়টা আমাদের আছে সমাজবিজ্ঞান সেকেন্ড পেপারে, এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে তোমার চাকমা এবং মারমা। এর পাশাপাশি তোমাকে ওই যে আমরা পড়েছিলাম না কিছু পার্সেন্টেজ ছিল, কিছু ফ্যাক্টর ছিল এবং কারা সব থেকে বেশি শিক্ষা ক্ষেত্রে আগিয়ে কিংবা সব থেকে বেশি হচ্ছে ধরো এখন চাকরির ক্ষেত্রে এগিয়ে, এটা কিন্তু মোস্টলি চাকমা এবং মারমারাই। তো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনযাপন পড়ার পাশাপাশি এই অধ্যায় থেকে আরেকটা জিনিস যেখানে একটু ফোকাস করতে হবে সেটা হলো 4 ধরনের নৃগোষ্ঠীর যে সাইডটা আমরা পড়েছিলাম, অর্থাৎ বায়োলজিক্যাল যে ডিপেন্ডেন্সিটা এইটার উপরে ক্রিয়েট করা হয়েছিল 4 ধরনের যে নৃগোষ্ঠী, অর্থাৎ ওই যে ককেশীয়, মঙ্গোলীয়, মনে আছে না ওই টপিকগুলো, ওই 4টা একটু সুন্দর করে মাথায় রাখতে হবে। প্লাস নৃগোষ্ঠীদের মধ্যে চাকমার মারমাটা একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বে। আচ্ছা, এরপরে আর একটা মোটামুটি ইম্পর্টেন্ট জায়গা হলো তত্ত্বের এবং উক্তির জনকদের যে হচ্ছে উক্তিগুলো আছে কিংবা তাদের যে তত্ত্বগুলো আছে এবং কোন তত্ত্বের আবিষ্কারক কে। এটা কিন্তু আমি তোমাদের ক্লাসের টাইমে এমসিকিউ অ্যাড করে বারবার বলার চেষ্টা করেছি যে
কোন তত্ত্বটি কোন সমাজবিজ্ঞানীর কিংবা কোন দার্শনিকের, কিংবা এরকমও একটু ঘুরিয়েও দিতে পারে প্রশ্নটা, যে একজন দার্শনিকের নাম দিয়ে হয়তো প্রশ্ন আসতে পারে যে উনি কোন তত্ত্ব দেন বা উনি হচ্ছে এই ক্ষেত্রে কোন সংজ্ঞা প্রদান করেন, এরকম একটা ক্ষেত্র বিশেষ উল্লেখ করে কিংবা একটা ঘটনা উল্লেখ করে দিতে পারে। সেক্ষেত্রে তোমার সব থেকে ইম্পর্টেন্স দিতে হবে পুরো সম্পূর্ণ সমাজবিজ্ঞান ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার বইয়ে কিন্তু অনেক দার্শনিক কিংবা অনেক সমাজবিজ্ঞানীর নাম আছে। সবগুলো সংজ্ঞা কিংবা সবার উক্তি সবার তত্ত্ব তোমার পড়তে হবে না, শুধুমাত্র এই কয়েকজন বিখ্যাত যে সমাজবিজ্ঞানী আছে উনাদের নামগুলোতে একটু ফোকাস করার ট্রাই করবে। ইবনে খালদুন, উনার আল আসবিয়ার যে জায়গাটা ছিল, অর্থাৎ সামাজিক সংহতি রিলেটেড যে তত্ত্ব উনি দিয়েছিলেন, এটা ইবনে খালদুনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এরপরে অগাস্ট কোতের ব্যাপারটা তো আমরা জানি যে সমাজবিজ্ঞানের জনক, উনি যে সমাজবিজ্ঞানের যে প্রথম যে সালে উনি সমাজবিজ্ঞান শব্দটি প্রথম ইউজ করেছিলেন এবং কোন পরিপ্রেক্ষিতে ইউজ করেছিলেন এইটুকু একটু নলেজে রাখতে হবে। পাশাপাশি হার্বার্ট স্পেন্সার, কার্ল মার্কস এবং এমিল ডুক্রেইমের যে সমাজবিজ্ঞান রিলেটেড সংজ্ঞা বলো কিংবা সমাজ সংস্কৃতি সম্পর্কিত যে সংজ্ঞা বলো, তত্ত্ব বলো, এই জিনিসগুলো একদম বেসিক লেভেলে একটু জেনে যেতে হবে, একটু ভালো করে জেনে যেতে হবে। আচ্ছা, এরপরে আমাদের আর একটা জায়গা ছিল হচ্ছে সামাজিক অসমতা, অর্থাৎ দাস প্রথা, অ্যাস্ট্রেট প্রথা, বুর্জোয়া শ্রেণী, এই রিলেটেড একটা অধ্যায় মনে পড়ছে আমাদের সামাজিক অসমতা রিলেটেড যে অধ্যায়টা ছিল, ওইখান থেকে দাস প্রথা এবং এস্টেট প্রথা এই রিলেটেড দুটি তত্ত্ব, কোন তত্ত্বের প্রবক্তা কে এবং তাদের নাম, তাদের তত্ত্ব সম্পর্কিত যে ব্যাকগ্রাউন্ড, এটা সম্পর্কে একটা মিনিমালিস্টিক এবং বেসিক আইডিয়া তোমার থাকতে হবে। লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক হলো সামাজিক উন্নয়ন, অর্থাৎ সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে যেমন আমাদের এনজিও গুলো আছে, সরকারি সংস্থার মধ্যে সামাজিক উন্নয়ন সাধনের জন্য সরকারি যেসব সংস্থা কাজ করে, যেমন তোমার সরকারি বা বেসরকারি সংস্থা মিলিয়েও তুমি হচ্ছে বলতে পারো এখানে বার্ডের কথা বা হচ্ছে ব্র্যাকের কথা, তারপরে ধরো যে প্রতিষ্ঠাতার নামও দিয়ে দিতে পারে যে আক্তার হামিদ খানের হচ্ছে পরিচালনায় বা তার নেতৃত্বে গঠিত সংস্থা নিচের কোনটি। এই ধরনের প্রশ্নগুলোর যেন সুন্দর করে তুমি উত্তর করতে পারো, সেই জন্য সামাজিক উন্নয়নের যে জায়গাটা, এটা কিন্তু একটা বড় অধ্যায়, পুরোটা তোমার পড়তে হবে না, শুধুমাত্র সরকারি ও বেসরকারি সংস্থা রিলেটেড যে জায়গাটা আছে এই অধ্যায়ের ওই জায়গাটাতে ফোকাস করবে, অর্থাৎ এনজিও এবং সরকারি সংস্থা কিভাবে একই সাথে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে, এই জায়গাটুক একটু বেসিক ভালো রাখবে এবং কয়েকটা সংস্থার নাম এবং সংস্থার যে প্রবক্তা বা যে সৃষ্টি করেছেন ওনার নামগুলা, একদম যে মেইন যে নামগুলা বা একদম থিম যেগুলা ওই অধ্যায়ে, এইটুকু একটু মনে রাখতে হবে। মোটামুটি আশা করা যাচ্ছে সমাজবিজ্ঞানের এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি বিগত কয়েক বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের জন্য উদ্ধার করার চেষ্টা করেছি। এই টপিকগুলো মোটামুটি মাথায় রাখলে ইনশাল্লাহ সমাজবিজ্ঞান রিলেটেড আমাদের যে কয়টা প্রশ্ন আসুক, ওই কয় মার্ক, 3 মার্ক আসুক, 4 মার্ক আসুক, 5 মার্ক আসুক, যত মার্কই আসুক, ওই কয় মার্কে আমাদের কিন্তু কোথাও বাদবে না ইনশাল্লাহ। তো সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো, নিজের আত্মবিশ্বাস ধরে রেখো এবং সবসময় মনে রেখো তোমার দিকে কিন্তু সবসময় দুটি দুটি চারটি চোখ, অর্থাৎ তোমার বাবা মায়ের চোখ কিন্তু একটা আশার চোখ, একটা ভরসার চোখ তোমার দিকে তাকিয়ে আছে। তুমি কোনোভাবেই তাদের এই আশার স্থান, ভরসার স্থান নষ্ট করতে পারো না। এই প্রত্যেকটা জিনিস মাথায় রেখে সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে তার দোয়া চেয়ে বা তার কাছে রহমত চেয়ে পরীক্ষার হলে চলে যেও এবং আশা করছি আমরা একটা বেস্ট আউটকাম পেতে চলেছি ইনশাআল্লাহ।